হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আসলে আজকে খেলা নিয়ে এত বেশি উত্তেজনা এবং এত বেশি আগ্রহ এবং কৌতূহল আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে খেলা, এই খেলা নিয়ে যে আমার নিজেরও মন পড়ে আছে ওইদিকে। যাই হোক, তারপর আজকে আমরা আমাদের নিয়মিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তো অবশ্যই আপনাদেরকে জানাবো, বাট এর মধ্যে আমরা খবর রাখবো। আমাদের চোখের সামনে স্ক্রিন আছে যে কী হচ্ছে খেলা, এবং ইফ এনিথিং হ্যাপেন সাথে সাথে আপনাদের খবর জানানো হবে। সো স্টে উইথ আস। আর নাজমুল সাহেবের নিউজ আপডেট শুনেন, এবং কোনো গোল টোল যদি কোনো কিছু হয় সেকেন্ডের ভিতরে আমি ওনাকে থামিয়ে আপনাদের খেলার খবর জানিয়ে দেবো। যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে যে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার না হলে শান্তি চুক্তি হবে না, ইরানের হুঁশিয়ারি। এই বিষয়ে তারা দাবি জানাচ্ছে। হরমুজ খুলে দেওয়ার খবর বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক ও সুদূর প্রসারী কী প্রতিক্রিয়া আমরা দেখতে পারবো, এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং শুরু হয়েছে, আপনারা জানেন, আর্জেন্টিনার খেলা এই 9টা থেকে শুরু। আমি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে খেলা। কোটি কোটি সমর্থকদের রুদ্ধশ্বাস প্রতিক্রিয়া, এবং আজকে নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে আপনার। যাই হোক, সেনেগালকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদ, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে প্রফেসর নকিবুর রহমান, মোস্তফা হোসেন মুকুল, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফ রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, খেলা দেখছেন না কি করছেন বলেন? আমি তো নিউজ আপডেট আছি, খেলা দেখছি। আর আমি খেলার উপর চুপ আছি, কোনো কিছু করতে গিয়ে আপনাকে বন্ধ করে দিয়ে আমি বলে দেবো। না, আপনি বন্ধ করতে পারেন, আমি খেলা দেখতেছি তো। ও আচ্ছা, তাইলে তো ঠিক আছে। আমি খেলা এইমাত্র কিছুক্ষণ আগে মেসিকে দেখার স্ক্রিনে খেলছে শেষে। তবে যে খেলা নিউজ আপডেটে যাওয়ার আগে যে কথাটা বলে রাখি, আজকে কিন্তু পৃথিবীর 2জন শ্রেষ্ঠ খেলোয়াড় খেলা আজকে দর্শক উপভোগ করছে। এমবাপি, তার যে নাম, তার যে যশ, তার যে খ্যাতি, এবং তাকে কেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয় আজকের ম্যাচে, সেটা তিনি দেখিয়েছেন। সে কথাটা পরে বলছি। আরেকটা জিনিস যেটি মেসির জন্য সারা পৃথিবীর দর্শক এখন এই আর্জেন্টিনার খেলাটি দেখছে, মেসির খেলা। অতএব দুই খেলোয়াড়ের মানে পারফরমেন্স আজকে যে মানে আজকে আলোচনার মূল বিষয় আর্জেন্টিনার জয় পরাজয়, কিংবা সেনেগালের বিরুদ্ধে সেই 2000 খুব সময় মনে করতে যদি পারি 94 খুব সম্ভবত 1-0 গোলে হেরেছিল ফ্রান্স। সেই খেলার প্রতিশোধ আজকে 3-1 গোল নিচ্ছে ফ্রান্স। যাকে খেলার খবরগুলো আমি একটু পরে আসছি যদিও। তবে আজকে মঙ্গলবার, জুন মাসের 16 তারিখ, ইরান বলেছে আজকে যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের চুক্তি অনুযায়ী ইসরায়েলকে লেবানন থেকে সরে আসতে হবে। এটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে এই কথাটা বলেছেন। যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাচি বলেছেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব চুক্তিটি লঙ্ঘন করবে, এটি তিনি বলেছেন। এবং রয়টার্স এই খবর দিয়ে বলছে যে আরকাচি আরো বলেন, এই যুদ্ধের সময় যেসব এলাকা ইসরায়েল দখল করেছে সেখান থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলে গণ্য করা যাবে না। এবং এদিকে চুক্তির রূপরেখা নিয়ে আলোচনার সময় নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে এই চুক্তিতে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কোনো শর্ত রাখা হয়নি। সেটি আমেরিকান একজন কর্মকর্তা বলেছেন রয়টার্সকে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন যে যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েল লেবাননে অবস্থান করবে। অতএব এই ক্ষেত্রে দেখা যায়, এখন অপেক্ষা করছি আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেন যে চুক্তির ব্যাপারে। যদিও নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা ফাঁস করে দিয়েছেন রয়টার্সের কাছে যে চুক্তিতে ইসরায়েলের লেবানন থেকে প্রত্যাহারের কোনো বিষয় জড়িত নয়। যদিও ইরানের পররাষ্ট্র বলেছেন যে এই চুক্তির এটি অন্যতম একটি শর্ত। দেখা যায় এখন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে কি তথ্য পাওয়া যায়। তিনি এখন ফ্রান্সে আছেন জি7 শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কারণে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত পেয়ে বাজারের প্রতিক্রিয়ার ফলে আজ মঙ্গলবার অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি $80 নিচে নেমে গেছে। মার্চ মাসের পর এই প্রথম ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $80 নিচে নামলো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও হ্রাস পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের যে পথ
যে হরমুজ প্রণালীতে চাপ কমাতে পারে এমন একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির বিষয়ে ব্যবসায়ীদের নজর রাখার মধ্যে তেলের দামের এই পতন ঘটে। যদিও খুব গুরুত্বপূর্ণ রুট হিসাবে বিবেচনা করা হচ্ছে হরমুজ প্রণালীকে তেল পরিবহনের জন্য, তবে পৃথিবীর সকল তেলের মাত্র 1/5 পরিবহন হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে। 1/5। তাতেই এই হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে তেলের দাম যে আকাশচুম্বী হয়েছে তার 1/5 কারণে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে উত্তেজনা কমে এলে এবং তেল সরবরাহ স্বাভাবিক হলে তেলের দাম দ্রুত ও ব্যাপকভাবে মানে নিচে নেমে আসবে। অর্থাৎ পাথর যেভাবে পড়তে থাকে উপর থেকে নিচে যত দ্রুততার সাথে, অত দ্রুততা তার সাথেই তেলের দাম কমবে, এমনটি তিনি বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তা সত্ত্বেও এই তেল নিয়ে যারা বিশ্লেষণ করেন, তেলের মূল্য, তেলের বাজার নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা সতর্ক করেছেন যে জ্বালানি স্টেশনগুলিতে চালকরা হয়তো তাৎক্ষণিক স্বস্তি পাবেন না। অর্থাৎ পাম্পে গেলে তেলের দাম যে হারে হ্রাস পাচ্ছে ক্রুড অয়েলের দাম, সেই তুলনায় পাম্পের তেলের দাম সেভাবে হ্রাস পাবে না, সেটা বলছেন তেলের বাজার নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা। অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের তুলনায় জ্বালানির দামের পরিবর্তন প্রায় কিছুটা সময় লেগে যায় সবসময়। তবে দাম বাড়তে কিন্তু সময় লাগে না, আর কমতে একটু সময় লাগছে দেখছি। কারণ তেল যখন বাড়তে ছিল, তেলের দাম, অপরিশোধিত তেলের দাম, সকালে যখন ব্যারেল প্রতি দাম বাড়ে তার কিছুক্ষণ পরে দেখা যায় পাম্পেরও তেলের দাম বাড়তে শুরু করেছে 15-20 সেকেন্ড করে। তো এই বিষয়টা কেন, এইটা নিয়ে একটু হয়তোবা একটু সন্ধান করা যেতে পারে যে তেলের দাম বাড়লে হু হু করে পাম্পের দাম বেড়ে যায়, কিন্তু তেলের ব্যারেলের দাম, ক্রুড অয়েলের ব্যারেলের দাম কমলে পাম্পের দাম কেন দ্রুত কমে না? সেটিও একটি, এখানে বোধহয় বাজারের কোনো কারসাজি আছে, কিংবা তেল বিক্রেতাদের কোনো কারসাজি অবশ্যই আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে কাতার থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বেশি অর্থ পাচ্ছে ইনভেস্টমেন্ট হিসাবে। কাতার যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বেশি ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রে, এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটি আজকে বলেছেন। এবং তিনি কাতারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পার্টনার, অংশীদার হিসেবে প্রশংসা করার পাশাপাশি এই নতুন বিনিয়োগের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। প্রেসিডেন্ট বলেন যে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ঘোষিত মোট বিনিয়োগের পরিমাণ বিস্ময়করভাবে $19 ট্রিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদে এই $19 ট্রিলিয়ন বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্রে, তার মধ্যে $1 ট্রিলিয়ন আসছে কাতার থেকে। আজ মঙ্গলবার ট্রাম্প প্রশাসন একজন বিচারকের কাছে যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষতিপূরণ কর্মসূচি, এটি কি আসলে রিপারেশনস প্রোগ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছিল, স্থগিত করার অনুরোধ জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইলিনয় স্টেটের একটি ছোট্ট শহরের কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের বিংশ শতাব্দীতে বর্ণভিত্তিক আবাসন বৈষম্যের হওয়ার জন্য $25,000 প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি প্রথম চালু করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন এমন একটি চলমান মামলায় পক্ষভুক্ত হয়ে এই অনুরোধ জানান যেখানে কর্মসূচিকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কৃষ্ণাঙ্গদের যে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে অসাংবিধানিক বলার চেষ্টা করছেন। 1 গোল দিয়ে ফেলেছে আলজেরিয়া। 1 গোল, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। 1 গোলে এগিয়ে গেল আলজেরিয়া, এবং লিওনেল মেসিকে এখন তো স্কোর লাইনে 1-0 শো করছে। তো হ্যাঁ, আর্জেন্টিনা একটা দিছিল, এটাকে অফসাইড, আর এটা মানে গোনা হইছে আর কি। সো আর্জেন্টিনা আরেকটা শট নিয়েছিল। হ্যাঁ, রাইট। সো আর্জেন্টিনা গোলটা এখন দেখাচ্ছে যেটা 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 অফসাইড ছিল সেটা এখন দেখাচ্ছে। এনিওয়ে যাই হোক, সেইবার আবার আসছি। এবং 2021 সালে ইলিনয়ের ইভানস্টন শহরে এই কর্মসূচিটি যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের প্রথম ও একমাত্র উদ্যোগ। অর্থাৎ কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি এই প্রথম ইলিনয়ের সেই ছোট্ট শহর ইভানস্টনে নেওয়া হয়েছিল। এর আওতায় কৃষ্ণাঙ্গ বাসিন্দারা অর্থ পাচ্ছিলেন, এবং এই বাসিন্দারা 1919 সাল থেকে 1959 সালের মধ্যে শহর সিটিতে বসবাসকালে সিটির বিভিন্ন অধ্যাদেশ, নীতি বা কর্ম পদ্ধতির কারণে আবাসন বৈষম্যের শিকার হয়েছিলেন তারা।
এছাড়া 1969 সালে শহরের সিটির নীতি বা কার্যপদ্ধতির কারণে বৈষম্যের শিকার হওয়া বাসিন্দারাও বর্ণ নির্বিশেষে এই কর্মসূচির সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হয়েছিলেন। এবং সিটি কর্তৃপক্ষ, সেই ইভানস্টন শহরের সিটি ইতিমধ্যে বৈধ গাঁজা বিক্রির উপর আরোপিত স্থানীয় কর প্রাপ্ত অর্থ ব্যবহার করে শত শত মানুষকে $25,000 করে মোট $7 মিলিয়ন বেশি অর্থ ইতিমধ্যেই বিতরণ করেছেন। এই অর্থ বাড়ির মেরামত, সম্পত্তি কেনার জন্য ডাউন পেমেন্ট বা শহরের কোনো সম্পত্তির ইন্টারেস্ট বা সুদ ও বকেয়া সংক্রান্ত জরিমানা পরিশোধের কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। কৃষ্ণাঙ্গ সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায়ের মানুষকে এই অর্থ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেডিকেড হোম কেয়ার কর্মসূচির কথিত জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কে স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। আপনারা অনেকেই হয়তো জানেন যে সিডিপ্যাপ কর্মসূচিকে মাত্র একটি কোম্পানির আওতায় দিয়ে দিয়েছিলেন এই গভর্নর হোকুল নিউ ইয়র্ক স্টেটের, এবং সেখান থেকেই এই মামলার সূত্রপাত। এবং এবং এই $10 বিলিয়ন কর্মসূচি, অর্থাৎ সিডিপ্যাপ হোম কেয়ার কর্মসূচি, যে $10 বিলিয়ন যে কর্মসূচি ছিল, সেই পরিচালনার জন্য একটি কোম্পানিকে আগে থেকেই বেছে নেওয়ার অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক স্টেটের বিরুদ্ধে। অর্থাৎ পিপিএল কে আগে থেকেই নির্বাচন করা হয়েছিল কোনো প্রকার দরপত্র, টেন্ডার কিংবা কোনো কিছু ছাড়াই। এই অভিযোগটা উঠেছে নিউ ইয়র্ক স্টেট প্রশাসন এবং ডিপার্টমেন্ট অফ হেলথের কর্মকর্তাদের বিরুদ্ধে। যেই প্রতিষ্ঠানটি এই এই মামলা এই 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 ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থাৎ পিপিএল অর্থ আত্মসাৎ ও করদাতাদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ এই তারা পিপিএল অর্থ আত্মসাৎ করেছেন এবং করদাতা অর্থাৎ ট্যাক্স পেয়ারদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তাদের বিরুদ্ধে তুলে এনেছেন ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক স্টেটের কর্মকর্তারা অবশ্য কোনো অনিয়মের কথা অস্বীকারও করেছেন এবং এই মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগও তুলেছেন। পিপিএল নামক এই প্রতিষ্ঠান যারা এই প্রতিষ্ঠান পিপিএল এই অভিযোগের সাথে দ্বিমত পোষণ করেছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কাজের যথার্থতা তুলে ধরেছে। অর্থাৎ তারা কিভাবে এই দায়িত্ব পেল, নিয়োগ পেল একমাত্র কোম্পানি হিসেবে হোম কেয়ার পরিচালনার জন্য, সেটিও তারা ব্যাখ্যা করছে। গত ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক স্টেটের হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন যে এই কর্মসূচিতে 2 লাখেরও বেশি রোগী এবং 2,60,000-এরও বেশি ব্যক্তিগত সহকারী অংশগ্রহণ করছেন। অর্থাৎ এই হোম কেয়ার কর্মসূচিতে দেখা যাচ্ছে 2 লাখের মতো রোগী রয়েছেন, 2 লাখ পেশেন্ট, এবং 2,60,000-এর মতো মানুষ এতে কাজ করার সুযোগ পাচ্ছেন ব্যক্তিগত সহকারী হিসাবে। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিভিল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট কুমেট এক বিবৃতিতে আজকে জানিয়েছেন যে নিউ ইয়র্কের এমন এক পছন্দের ভেন্ডর নিউ ইয়র্ক স্টেটে বা সরবরাহকারীর উপর নজরদারি চালাতে ব্যর্থ হওয়া, তাদের উপর নজরদারি চালাতে পারেনি এবং যে বেআইনিভাবে লক্ষ লক্ষ ডলারের মেডিকেড তহবিল আত্মসাৎ করা হয়েছে তা অত্যন্ত গর্হিত এবং একটি বিষয়, এবং এটি জনগণের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা। এটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ এই মামলা দায়ের করার কারণে। বিবাদীদের তালিকা রয়েছে পিপিএল, ম্যাকডোনাল্ড, স্টেট হেলথ কমিশনার এবং রাজ্যের স্টেটের মেডিকেল ডিরেক্টর আমির বাশিরি। এই মামলার মাধ্যমে পিপিএল এর বিরুদ্ধে ফেডারেল তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, তা বন্ধ করা, কোম্পানির জন্য একজন রিসিভার তত্ত্বাবধায়ক নিয়োগ করা এবং কথিত জালিয়াতির কার্যক্রম থামানোর দাবিও জানানো হয়েছে। নিউ ইয়র্কের স্টেটের গভর্নর ক্যাথি হোকুলের একজন মুখপাত্র আজ বলেছেন যে নির্বাচনী বছরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের একটি আরেক দুঃখজনক প্রচেষ্টা এই মামলা। একক আর্থিক মধ্যস্থতাকারী সিঙ্গেল ফিসক্যাল ইন্টারমিডিয়ারি, যে জন্য পিপিএল কে দায়িত্বটা দেওয়া হয়েছে, ব্যবস্থা চালুর বিষয়ে নিউ ইয়র্ক স্টেটের সিদ্ধান্তটি ট্যাক্স পেয়ারদের অর্থাৎ করদাতাদের $1 বিলিয়ন বেশি অর্থ সাশ্রয় করেছে। নিউ ইয়র্ক স্টেট বলতে চাচ্ছে যে মাত্র একটি কোম্পানিকে এই সুযোগটি দেওয়ায় নিউ ইয়র্ক স্টেটের $1 বিলিয়ন বেশি অর্থ সাশ্রয় হয়েছে এবং একই সাথে জালিয়াতি, অপচয় ও অর্থের অপব্যবহার রোধ করা সম্ভব হয়েছে, এটি বলেছে নিউ ইয়র্ক স্টেট এই মামলার পরিপ্রেক্ষিতে। এবার বিশ্বকাপ ফুটবলের খেলায় আসি। খেলা চলছে এখনো, যতটুকু দেখতে পাচ্ছি তাতে এখনো 1-0 গোলেই এগিয়ে রয়েছে আলজেরিয়া। এবং আজ মঙ্গলবার অবশ্য, যে একটু আগেই বলছিলাম যে ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সেনেগালের বিরুদ্ধে 3-1 ব্যবধানের বিরাট এক জয় পেয়েছে ফ্রান্স। যদিও 1-0 যে বলছেন আপনি, 0 বাতিল হয়ে গেছে, গোল বাতিল হয়ে গেছে
অফসাইড হয়ে গেছে, এখন 0-0 দেখাচ্ছে, রাইট। কিন্তু প্রথমে 1-0 দেখিয়েছিল। রাইট, রাইট, দ্যাটস রাইট। হুম। যাক, এই জয়ে বড় ভূমিকা, ফ্রান্সের জয়ে বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপে, যিনি 2টি গোল করেছেন। তবে দ্বিতীয় গোলটি বক্সের বাইরে থেকে যে শটটি করেছেন আজকে, এই গোলটি এই পর্যন্ত যতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সেরা একটি গোল। এত দূর থেকে এত কড়া শট মানে অবিশ্বাস্য মনে হয়েছে অনেকের কাছে যদিও। এবং এমবাপি যে তার যে যশ, তার যে সুনাম, প্রথমার্ধে তার প্রতি সুবিচার করতে না পারলেও খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু তিনিই ছিলেন মধ্যমণি খেলার সবকিছুতেই, এবং 2টি গোল করেছেন। এবং যখনই খেলা 2-1 অবস্থায় দাঁড়ায়, তখন এমবাপি এটাকে, তার ফ্রান্সের বিজয়টাকে আরো সুনিশ্চিত করার জন্য এত দূর থেকে বক্সের বাইরে থেকে যে শটটি নিয়েছেন, তাতে 3-1 ম্যাচটি গিয়ে দাঁড়ায় এবং ফ্রান্স শেষ পর্যন্ত 3-1 জয় পায়। আরেকটি গোল করেছিলেন দুর্দান্ত শটে ব্র্যাডলি বারকোলা, যাকে নামানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি এই গোলটি করে ফেলেছিলেন। তাকে একজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে তাকে নামানো হয়েছিল, এবং নামানোর কয়েক মিনিটের মাথায় তিনি এই গোলটি করেছিলেন। এবং গোলগুলি হয়েছে সব দ্বিতীয়ার্ধেই। তবে এদিকে পিছিয়ে পড়ে ফ্রান্স ঘুরে দাঁড়িয়েছে তেমনটি না বলা যায় না, কারণ প্রথমত যদিও 0-0 ছিল স্কোর, তবুও কোনো কোনো দিক থেকে এটি তেমনই অনুভূতির জন্ম দিয়েছে। আরেকটি বিষয় যেটি আজকে, অন্যদিকে আজকে সেনেগালের নিকোলাস জ্যাকসন ও ইসমাইল সারের মধ্যে ভালো কিছু সুযোগ তৈরি করেছিল, এবং ফ্রান্সকে মাত্র 2টি সেট নেওয়ার সুযোগ দিয়েছিল প্রথমত, যার কোনোটি লক্ষ্য ছিল না, এবং বিরতি পর্যন্ত তাদের গোল 0-0 স্কোর ছিল। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আরেকটি ম্যাচ যেটি হয়েছে দিনের দ্বিতীয় ম্যাচে, বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে ইরাকের বিপক্ষে জয় এনে দিয়েছেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ম্যাচের 29তম মিনিটে নিখুঁত এক নিচু ক্রস থেকে নিজের প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি ছিল কিছুটা ভাগ্যে সহায়তাপুষ্ট। ইরাকের গোলরক্ষক জালাল হাসান বল ক্লিয়ার করার চেষ্টা করলে তা হাল্যান্ডের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এই হচ্ছে সর্বশেষ অবস্থান। আজকে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা চলছে। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন, আপনার বাইরের সিচুয়েশন কি? আপনি তো বাংলাদেশিদের ক্যাপিটাল জ্যাকসনাইটকে দেখেন, জ্যাকসনাইটে খেলার প্রতিক্রিয়া কি? নাজমুল হাসান, বাংলাদেশিদের ভিতরে 2টি দলের জ্যাকসনাইটের মুড বলছি কেমন? গোল হয়েছে, এইমাত্র গোল দেখছি। মেসি আর্জেন্টিনা গোল দিয়ে দিয়েছে একটা, ইয়েস, মেসি গোল দিয়ে দিয়েছে এই প্রথম। এমবাপি গোল করলো আজকে, মেসিও গোল করলো, রাইট। যাই হোক, যেটা আমি দেখছি সেটা বাংলাদেশিদের ভিতরে ব্রাজিল এবং ফ্রান্সের সাপোর্টার দেখছি, আর্জেন্টিনারও সাপোর্টার দেখছি। এই 3টি দলই এইবারের মাঠে সেরা দল, এবং বলা হচ্ছে এখনো যদিও, তবে আমার কাছে ব্রাজিলকে অনেক ওভার রেটেড দল মনে হয় তাদের প্রথম খেলা দেখার পর। তবে আর্জেন্টিনাকে দেখছি, আর্জেন্টিনার খেলায় অনেকটা ছন্দ এখনো লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশেষ করে মেসিকে বেশ ছন্দময় মনে হচ্ছে আজকে যতটুকু এই পর্যন্ত দেখলাম। আর এমবাপি এখনো পর্যন্ত দিনের সেরা খেলোয়াড়। থ্যাংক ইউ। প্রফেসর নাকিবুর রহমান, আপনি খেলা দেখেন? আমি তো একটু কি বলা যায় যে মাইনরিটি গ্রুপে পড়ে যাই, কারণ আমার প্রিয় দল হলো হল্যান্ড, নেদারল্যান্ডস। সো নেদারল্যান্ডেরও তারা জাপানের সাথে, নেদারল্যান্ড সবচেয়ে বিশ্বকাপে বলা হয় নেদারল্যান্ডসকে সবচেয়ে হতভাগা দল, 6 বার তারা ফাইনাল খেলেছে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হয়নি। তো আমি নেদারল্যান্ডের জার্সি পরেই আপনার অনুষ্ঠানে আসলাম। আমিও এই ওয়ার্ল্ড কাপের, আপনি তো একটা প্রাগৈতিহাসিক অবস্থানের মধ্যে হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন নেদারল্যান্ডের একজন খেলোয়াড় ছিলেন, দেখুন ওই যে লম্বা চুল, ওনার নামটাকে ভুলে গেলাম। রাইট রাইট রাইট। উনি কি করেন আপনার প্রিয় খেলোয়াড়? উনি তো এখন ধারাভাষ্যকার, ধারাভাষ্যকার। তো ওই সময় তো ওটা তো ড্রিম টিম ছিল। ইব্রাহিম চৌধুরী খোকন, কি খবর আপনার? বলেন, বহুদিন পরে আপনাকে দেখলাম। জন্মদিন পালনে যান নাই হোয়াইট হাউসে? না, আমি হোয়াইট হাউসে না, আমি তো আপনাদের খেলাধুলা নিশ্চিত করার জন্য মানে একটা কাজে আছি। ইব্রাহিম চৌধুরী খবরের ছবিগুলি দেখি সব নারীদের সাথে, কিছু বুঝলাম না, উনি কি নারীদের আশেপাশে ভলান্টিয়ারি কাজ করেন? সবই নারীদের সাথে, মানে সব ছবি তার নারীদের মাঝখানে, নারীদের সাথে। উনাকে কি ফিফা নারীদের ভলান্টিয়ারের দায়িত্ব দিছে? না কোনো কারণে আমাকে যে টিম দেওয়া হয়, এখানে একটা দল ক্রিয়েট হয়,
এবং মানে আমি জানি না এটা ঠিক যে মানে অনেক নারী সদস্য এসে দেখা যায় যে আমার টিমে যোগ দিয়ে দিয়েছেন, তো আমার এবং এখানে তো কোনো হাত নাই। আরেকটা জিনিস আমরা খেয়াল করেন নাই, ইব্রাহিম চৌধুরীর আরেকটা জিনিস খেয়াল করেন, ইব্রাহিম চৌধুরীর নতুন হেয়ার স্টাইল, হেয়ার কাট, মুখে ফেসিয়াল সবকিছু মিলিয়ে ইব্রাহিম চৌধুরীকে মনে হচ্ছে যেন 10 বছর বয়স কমিয়ে ফেলেছেন। আমার রুদে পড়ে চেহারা খারাপ আজকে শুধুমাত্র আমি মাঠের বাইরে ওখানে খেলাও দেখা যায় না। আপনারা যেভাবে চমৎকার ভাবে খেলা দেখেছেন, মানে অনেকটা বারটেন্ডারের মতো আপনি ককটেল বানাবেন কিন্তু ট্রাই করে দেখবেন না। তো এটা কোনো জায়গায় 20 মিনিটের বেশি, অনেক সময় স্টেডিয়ামের ভিতরে থাকলেও আপনি এক জায়গায় 20 মিনিটের বেশি থাকতে পারবেন না, এইভাবে তারা ডিউটি করে। তো এটা মহান যোগ্য। এবং আমরা যেটা জানি যে ফিফার সমস্ত কাজগুলা, মানে এই সুযোগে আমি বলে ফেলি, সব কাজগুলো এগুলো সব ঠিকাদারদের দিয়ে, এখানে যে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয় এগুলো আসলে ফিফা এগুলো লাগে যে মানে কেউ না কেউ চালাচ্ছে, এবং সবকিছুই কিন্তু এক হাত অন্য হাতের খবর জানে না। সবকিছুই আপনি দেখবেন কেউ এই ইভেন্ট করতেছে, কেউ খাবার নিয়ে সাপ্লাই করতেছে, কেউ নিরাপত্তার দায়িত্বে, এবং এমনকি পুলিশকেও, এরা নিউ ইয়র্কের পুলিশকে অনেক টাকা পয়সা দিছে। মানে সবকিছুই তারা টাকা দিয়ে, এবং এই যে টাকা আদায় করে টাকা দিয়ে কাজ করায়, টাকা দিয়ে সবকিছু, এবং এটা খুব বড় এস্টাবলিশড একটা সিস্টেম। এবং আমি এত বড় ইভেন্টে কখনো কোনো সময় কাজ করি নাই, মানে এটা একটা বিরল অভিজ্ঞতা। এবং আমি আরো কিছু বাংলাদেশি ভাইয়েরা আছে যারা অপেক্ষাকৃত তরুণ, মানে তারা খুব ভালো কাজ করেন। আমাকে আমার সুপারভাইজার তিনি বললেন যে তোমাদের বাংলাদেশের লোক সবসময় কাজ ভালো করে। এবং আমি মনে করি এবারের বিশ্বকাপেই মানে আমাদের বাংলাদেশি ব্যাপক সংখ্যক মানুষ মাঠে থাকার সুযোগ পেলেন। এর আগের বিশ্বকাপে মানে এত ভলান্টিয়ার, এবার কানাডা, আমেরিকা বা মেক্সিকো হয়, আমি জানি না মেক্সিকোতে মানে হয়তো বাংলাদেশি কেউ নাই, কিন্তু কানাডা এবং আমেরিকার প্রত্যেকটা ফিল্ডেই বাংলাদেশি কেউ না কেউ আসেন। তো এটা আমাদের জন্য এটা হচ্ছে আপনার, আমি বলি আপনাকে আজকে থেকে আমরা নাজমুল হাসান ভালো বলতে পারেন, আমরা যখন 94-এ যখন আমরা সাংবাদিকতা করতাম, তখন কোনো জায়গাতেই এমন কোনো জায়গা ভাড়া করা হতো না যে জায়গার পাশে সাবওয়ে নেই, বিকজ বাংলাদেশিদের গাড়ি ছিল না, 90% বাংলাদেশের গাড়ি ছিল না। আর এখন আপনার ইকোনমিক যে আমাদের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথে তো হয়েছে যখন লং আইল্যান্ডে ম্যাক্সিমাম প্রোগ্রাম করা হয়, ভালো প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান, রাইট? কেন? বিকজ এভরিবডি হ্যাজ দ্য কার, অলমোস্ট। কিন্তু আপনি যদি 94-এর কথা চিন্তা করেন নাজমুল হাসান, দেখেন কয়জনের গাড়ি ছিল তখন, বলেন আপনি, রাইট? সো এখন যে খেলা দেখার যে প্রবণতা, যেটা প্রচুর বাংলাদেশ এখন প্রচুর পয়সার মালিক হয়েছেন, সো তাদের জন্য $2,000-5,000 খরচ করে একটা টিকিট কিনে খেলা দেখা হন, ইটস নট এ বিগ ডিল। বলতে যাচ্ছেন তাহের? জি হাসান ভাই, মুকুল ভাই, জি মুকুল ভাই সাউন্ড দেন। ও আচ্ছা, সাউন্ড নাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি মুকুল ভাই বলুন। না আপনি, আমি দেখতেছিলাম আর কি পরের ইয়াটা, মেসি গোল দিছে একটা, বাট ইট উইল বি মানে ম্যাচ টু ওয়াচ, এভরি মোমেন্ট ইজ ভেরি টেন্স। ওকে অলরাইট, সো আপনি ওয়াচ করেন, আমাদের জানাবেন যদি কোনো কিছু হয়। নাজমুল ভাই কি বলেন? যেটা আমি আজকে বললাম যে সারা বিশ্বে আজকে দেখার বিষয় হচ্ছে যে এমবাপ্পের সাথে মেসির তুলনা হচ্ছে আজকে। Messi is a better player. Mbappe is a different kind of player. Messi is a artistic player. Mbappe is a mixed for both. Mbappe has 2 more World Cups to go, so he will have the record. Scoring. He's like World Cup and already equal record equal করে বলছে আজকে। Yeah. Now one more. He is ahead. 1 goal ahead. দুইটা করছে তো আজকে একদম লাস্ট মোমেন্টে একটা। But that was a beautiful tense game. আজকে খেলাটাও ভালো হবে। ওয়ার্ল্ড কাপে খুব ওকে, I will be back again. জি আপনি খেলা দেখেন, আপনাকে আমি ডিস্টার্ব করব না, আপনি খেলা দেখে আমাদের জানাবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে যাই, একটু জানতে চাই, আচ্ছা আপনার কাছে জানার আগে আমি একটু জেনে নিই আরিফের কাছ থেকে যে বেনজির আহমেদের যে গ্রেফতার, এটা কিভাবে হলো? আরিফ, আপনি তো জানেন, আপনি তো ক্রাইম বিট করেছেন, হাউ ইটস হ্যাপেন্ড? ধন্যবাদ জনাব আবু তাহির। আমি বেনজির আহমেদ 12 জুন যখন তাকে গ্রেফতার করা হলো, তো তখন থেকেই সত্যিকার অর্থে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে যে ঘোষণাটি দিয়েছেন যে
রেড অ্যালার্টের কারণে ইন্টারপোলের তাকে গ্রেফতার হয়েছে। কিন্তু এই ঘটনার সত্যতা আসলে পুরোটা যাচাইয়ের জন্য আমি একজন সংবাদকর্মী হিসেবে দুবাই বাংলাদেশি দূতাবাস সহ আমি আমার সোর্স বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছি। তো মূলত বেনজির আহমেদকে রাইট কোন লোকেশন থেকে কখন কিভাবে গ্রেফতার হলো, আসলে শুধু কি ইন্টারপোলের রেড নোটিশের কারণে গ্রেফতার হলো নাকি অন্য কোনো রিজন, এইটাই জানার চেষ্টা করেছি। তো দেখুন, যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, দুবাই সহ বিভিন্ন জায়গায় সে মানে বিচরণ করত, তখন থেকে মূলত তার ব্যবসায়িক দ্বন্দ্ব রিয়েল এস্টেট এবং গোল্ড, এটাতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ আছে। এটা পুরো তথ্য সব মানে প্রমাণ সহ আমার কাছে নেই, কিন্তু বেনজির আহমেদের যারা পার্টনার দু একজনের সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে এবং তাদের নাম আমি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না। তারা যখন বেনজির আহমেদ মহাপরিদর্শক ছিল তখনই দুদকেই যেটা উঠে এসেছে, একটা মামলা 14 কোটি টাকা, একটা 11 কোটি টাকা যে অর্থগুলো গিয়েছে সেগুলো সেখানে বিনিয়োগ হয়েছে। তো এখন মূল যে ঘটনাটি বলতে চাই যে বাংলাদেশের দুদক থেকে 30 দিনের মধ্যে যেহেতু আরব আমিরাত সরকারকে একটি চিঠি দিতে হবে, সেই চিঠিটা রেডি হয়ে গেছে এবং বেনজির আহমেদের যে মোট 6টি মামলা সেটা সংযুক্ত করা হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আরব আমিরাত সরকারের কাছে সেই চিঠিটা যায়নি এবং আরব আমিরাত সরকার বেনজির আহমেদকে আটকের কথা বললেও দুবাইতে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, কিংবা কোনো মামলা তদন্তাধীন কিনা, কিংবা বিষয়গুলো কোনোভাবেই কিন্তু এখনো সামনে আসছে না। কিন্তু তার পার্টনাররা বলছে যে তাদের সাথে বিভিন্ন ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব আছে এবং পুলিশকে মৌখিক অভিযোগও তারা করেছিল এবং পুলিশকে তারা অবগত করেছিল এই ব্যক্তি বাংলাদেশের ওয়ান্টেড। জি, তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোকে সামনে রেখেই মূলত তাকে একটি স্থানে এনে পুলিশকে ধরিয়ে দেওয়া হয় এবং তার খুব কাছের বিজনেস পার্টনাররাই মূলত এই কাজগুলো করেছে। কিন্তু এটার আবারও বলছি, সুনির্দিষ্ট কোনো মানে কারো নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ যাদের কাছ থেকে শুনছি তারাই বলছে এটা হাইলি সিক্রেট এবং এটা এভাবে প্রকাশ করা যাবে না। তবে তারা বলেছে দুবাই থেকে আনাটা খুব একটা সহজ হবে না, কারণ দুবাই বেশ কিছু অভিযোগ তার নামে আছে। এখন দুবাই সরকার সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা এবং দুবাই সর্বোচ্চ পর্যায় থেকে অনুমতি হলেই সেটা বাংলাদেশে আনা হবে। তো বিষয়গুলো এত সহজ মনে হচ্ছে না আপাতত। থ্যাঙ্কস। কিন্তু একটা জিনিস, যেটা যে স্বর্ণ ব্যবসায়ী একজন পুলিশকে হত্যা করেছিল, যার বিরুদ্ধে অভিযোগের মামলা আছে, রাইট? ওই লোক কি নাম জানো তো? আরাফ খানের সাথে ওনার সম্পর্ক নিয়ে তো কথা আছে যে ওনার পার্টনার আরাফ খান। দেখুন জনাব আবু তাহের, শুধু আরাফ খানকে আমরা দেখছি, কিন্তু আরাফ খান মেইন পার্টনার না, তার আরো অনেক বড় বড় পার্টনার আছে এবং আপনি কল্পনা করতে পারবেন না যে ব্যক্তিরা এখনো বাংলাদেশে খুব বুক উঁচু করে বেড়াচ্ছে। বেশ কিছু গ্রুপের মালিকদের স্বর্ণ ব্যবসা আছে দুবাইতে এবং দুবাই থেকে তারা বাংলাদেশ থেকে এই দুবাই এই গোল্ড বিজনেসটা নিয়ন্ত্রণ করে। আরাফ খান ছিল তার বিভিন্ন ধরনের, আপনাকে কোন ভাষায় বলবো, বিভিন্ন ভাবে তার যখন যেটা প্রয়োজন হতো বিনোদনের অংশ হিসাবে কোনো এক জায়গায়, সে তো অনেক রসিক টাইপের মানুষ বেনজির আহমেদ, আমরা মিডিয়া কর্মীরা জানি। তো সেই জায়গাগুলোতে আরাফ খান একটা ভূমিকা পালন করত এবং প্রয়োজনে কোথায় কি কাজ করতে হবে সেই যোগানটা দিত। কিন্তু বেসিক্যালি আরাফ খান মেইন ফোকাস না, আরো বড় বড় রথী মহারথী আছে যারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। থ্যাংক ইউ। আমরা জানবো আপনার কাছে যদি তথ্য থাকে পরে। যাই প্রফেসর নাকিবুর রহমান, আপনার কাছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের যে সমঝোতা, এই সমঝোতার পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধের যে সমঝোতা, এর পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি, আপনারা জানেন যে ট্রাম্প সাহেব তো কোন অবিশ্বাস অবস্থা, যে কোনো সময় তিনি পড়েও যেতেন, এইরকম একটা অবস্থা হয়েছে। ইলেকশনে যে মধ্যবর্তী নির্বাচনে যে কি হবে সেটা গড নোজ, এবং বইয়ের চুরি শেষ পর্যন্ত তিনি ইরান মধ্যবর্তী নির্বাচনের দেরি আছে আপাতত। ইরানের এই যুদ্ধের মধ্যবর্তী নির্বাচনের এই বইয়ে, বিকজ তার পার্টির মধ্যেই রিভোল্ট হয়ে গেছে আপনার, যে মধ্যবর্তী নির্বাচনে কি হবে, এই বইয়ে তিনি ইরানের কাছে এক ধরনের নথি স্বীকার করে তিনি যুদ্ধবিরতি সই করার সিদ্ধান্ত নিয়েছেন। সো যাই হোক, এখন ইতিমধ্যে বাজারের প্রভাব পড়তে শুরু করেছে। নাজমুল হাসান একটু আগে বলেছেন যে
তেলের ব্যারেলের দাম যেখানে $150 চলে গেছিল, সেখানে $80 ইতিমধ্যে নেমে এসেছে। সো এর পরিপ্রেক্ষিতে জানতে চাই যে বিশ্ববাজারে বা আমরা যে এখন এই যে কমলা নাই, তারপরে আপনার ডিম কিনতে গেলে বাজারে আপনার ডিমের দাম 4 গুণ, তেলের দাম 10 গুণ, এইরকম মাছের দাম 5 গুণ, এই মানে কোনো কিছুতে হাত দেওয়া যায় না। ডাল খেয়ে খেয়ে অনেকে জীবনযাপন করছে, এইরকম অবস্থাও আছে। এইরকম অনেকের এই অবস্থার অবসান হবে বলে কি আপনার মনে হয়? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি আমরা তো সেই রাখালের মেষ আসছে এই গল্প শোনার মতো অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, যে কিছুদিন পর পরই তো ডোনাল্ড ট্রাম্প বলেন যে একটা ডিল হবে, কিন্তু সেই ডিল আমরা দেখিনি, আবার যুদ্ধে হয়ে গিয়েছে। কিন্তু মনে হচ্ছে যে এইবার সত্যি সত্যি একটা ডিলের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি, যদিও এটা এখনো পর্যন্ত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU-র মধ্যে আছে এবং এটা একটা ডিলে রূপান্তরিত হবে। যদিও ডিলের ডিটেলগুলা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো জানা যায়নি, কিন্তু ইরানের পক্ষ থেকে তাদের যে নিউজ আউটলেটটা আছে, সেই আউটলেটটার নাম হলো মেহের নিউজ এজেন্সি, তারা কিছুটা রিলিজ করেছে, সেটা আমি একটু পরে বলবো। তবে সত্যি সত্যি যদি এই ডিলটা সম্পাদিত হয়, ইরানের সাথে একটা যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি যদি স্বাক্ষরিত হয়, তাহলে পরে সবচেয়ে বড় উইনার, বিজয়ী হবেন হলো আন্তর্জাতিক অর্থনীতি, গ্লোবাল ইকোনমি, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, লুজার হবে, বিগেস্ট লুজার হবে হলো যারা এই যুদ্ধ থেকে বেনিফিট পেত, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং ডেয়ার আইসে ইসরায়েল সবচেয়ে বড় লুজার হবে। তো আমরা যদি মানে একেবারে ধরে ধরে দেখি যে ইরানের কি কি অর্জন হবে যদি এই যুদ্ধ, কারণ একটা চুক্তি যখন হয়, এক পেশে চুক্তি যদি হয়, তাহলে পরে সেই চুক্তিটা কিন্তু আলটিমেটলি স্বাক্ষরিত হয় না। একটা চুক্তি মানে দুই পক্ষই কিছু ছাড় দিচ্ছে এবং দুই পক্ষই কিছু গেইন করছে। সো আমরা যদি ইরানের দিকে তাকাই, এখনো পর্যন্ত যদিও পাবলিকলি আমরা পরিষ্কারভাবে জানি না যে কোন কোন বিষয়গুলা যুদ্ধের এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু আমরা যদি দেখি যে পোটেনশিয়াল ইরানের যে সবচেয়ে বড় যে বেনিফিট গুলা আসবে, সেটা হলো যে শান্তি স্থিতি। এইভাবে ইরানের অর্থনীতি কিন্তু একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। হ্যাঁ, তারা রেজিলিয়েন্ট নেশন, তাদের জিওগ্রাফির কারণে তারা সাস্টেইন করবে, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা সার্ভাইভ করতে পারবে। তাদের সেই ডিফিকাল্ট টেরেন, পাহাড়ি অঞ্চল, এই জায়গাগুলা মানে সত্যি কথা মানে বুটস অন দ্য গ্রাউন্ড ছাড়া শুধুমাত্র উপর থেকে বোমা ফেলে কতগুলা পাহাড় ধ্বংস করবে। সো এই কারণে তারা সার্ভাইভ করবে ঠিকই, কিন্তু একটা বিরাট বড় দুর্ভিক্ষের মধ্যে কিন্তু পড়ে যাবে যদি শান্তি বজায় না আসে। সো এখানে ইউরোপের বা ইরানের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, সেটা হলো যে তারা, এবং এই যুদ্ধের সবচেয়ে বড় যে অর্জনটা, সেটা হলো যে তাদের উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে, এটাকে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তুলে ফেলে নিতে হবে। এবং এটা যদি হয়, তাহলে কিন্তু ইরান হলো যে বড় একটা তেল উৎপাদনকারী দেশ, তারা কিন্তু ফ্রিলি এখন তারা ব্ল্যাক মার্কেটে বিভিন্ন মানে অলমোস্ট মানে তেলের মানে পানির দামে তেল বিক্রি করতে হয় তারা, কারণ ব্ল্যাক মার্কেটে অর্থনৈতিক অবরোধের কারণে তারা ফ্রিলি যদি দুনিয়ার বাজারে তেল বিক্রি করতে পারে, তাহলে পরে তারা বিলিয়নস অফ ডলার তাদের রেভিনিউ হবে ফ্রম হাই অয়েল এক্সপোর্ট রেভিনিউ। তারপরে এর ফলে ইরানের কারেন্সি একেবারেই ধসে পড়েছে, এটা আবার সক্রিয় হবে, স্ট্রং কারেন্সি হবে ইরানের। এটার কারণে ইরানের মধ্যে যে মূল্যস্ফীতি চলছে, ইনফ্লেশন চলছে, একেবারে হাইপার ইনফ্লেশনের মতো, সেই ইনফ্লেশনারি প্রেশারটা তারা সামাল দিতে পারবে। এবং সাথে সাথে ইরানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে গেলে পরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও তারা অ্যাট্রাক্ট করতে পারবে, এবং তারা তাদের যে অর্থনৈতিক খাত সেটাকে রিকনস্ট্রাকশন করতে পারবে। এগুলা ইরানের জন্য দীর্ঘমেয়াদী একটা বেনিফিট। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আপনারা একটু আগেই তাহের ভাই বললেন, যদিও ইব্রাহিম চৌধুরী ভাইয়ের কথাটা অত বেশি পছন্দ হয়নি, প্রাইমারি চলছে, এবং ইব্রাহিম চৌধুরী ভাই জানি না রেজাল্ট দেখেছেন কিনা, ট্রাম্পের জন্য আজকেও একটা উইন, জর্জিয়াতে আজকে প্রাইমারি চলছে, সেই প্রাইমারিতে কিন্তু ট্রাম্পের এন্ডোর্সড ক্যান্ডিডেট সিনেট নমিনেশনে জয়লাভ করেছে। সো ট্রাম্প কিপস অন উইনিং। গত লাস্ট টিউজডেতে তার কিছু সেটব্যাক ছিল,
কিন্তু আমরা আজকে দেখছি যে স্টিল রিপাবলিকান পার্টির উপরে ট্রাম্পের কিন্তু একটা বড় এখনো হোল্ড এবং তার যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মিড টার্ম ইলেকশনে যেখানে সাধারণ মানুষ তাদেরকে ডোনাল্ড ট্রাম্প যে ওয়াদা করেছিলেন যে তিনি দ্রব্যমূল্য কমাবেন, তেলের দাম কমাবেন, সেটা কিন্তু এই যুদ্ধের কারণে সম্ভবপর হয়ে ওঠেনি। সুতরাং এই শান্তি চুক্তিটা যদি সফলভাবে নেগোশিয়েট করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে পরে কিন্তু আমরা ইমিডিয়েটলি দেখবো যে ইরানের তেলের প্রবাহের কারণে এবং অর্থনৈতিক এই অস্থিতিশীলতা কমে যাবে, যার ফলে ইমিডিয়েটলি তেলের দাম কিন্তু কমে যাবে। সো এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বেটার সিচুয়েশন ডেফিনেটলি, কারণ তেলের দাম যদি আমি এই গতকালকে আমি নিউ ইয়র্ক থেকে আসলাম, আমাদের এখানে তো তেলের দাম একটু কম, নিউ ইয়র্কে তো প্রায় $5 ছুঁই সব জায়গায় তেলের দাম পার গ্যালন। সো এটা আপনি যত বড়ই ডোনাল্ড ট্রাম্পের ভক্ত হন না কেন, যখন আপনি মানে F-150 গাড়ি চালাবেন, যে ট্রাক মানে 15 গ্যালনও মানে 15 মাইলও যায় না 1 গ্যালনে, আপনার কিছুক্ষণ পর পর তেল নেওয়া লাগবে $5 পার গ্যালনে, এটা মানে আপনি ডোনাল্ড ট্রাম্পের উপরে খুশি হয়ে থাকতে পারবেন না। সো ওই জায়গা থেকে কিন্তু একটা ভালো অবস্থায় আমেরিকার অর্থনীতি পৌঁছাবে, কারণ তেলের দাম কিন্তু মোটামুটি সবকিছুর একটা ভিত্তি। তেলের দাম বেড়ে গেলে পরে এটা অটোমেটিক্যালি অন্যান্য দ্রব্যের ঊর্ধ্বগতির দিকে ধাবিত করে, মূল্যস্ফীতির দিকে ধাবিত করে। সুতরাং এই চুক্তি সম্পন্ন হলে পরে একটা রিডিউসড রিস্ক হবে এবং মিডল ইস্টে ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা কমে যাবে। সাথে সাথে যেটা বলছিলাম যে তেলের দাম কমে যাবে এবং এটাতে আমেরিকান কনজিউমাররা কিছুটা খুশি হবে। সাথে সাথে যে একটা প্রত্যেক দিন যুদ্ধের জন্য যে একটা খরচ বহন করতে হচ্ছে $1 বিলিয়ন উপরে, সেই খরচ থেকেও তো সেই খরচটা তো আমার আপনার ট্যাক্সের পয়সায় যাচ্ছে, which could have been reinvested in the economy। এই পয়সাগুলা দিয়ে কিন্তু আমাদের অনেক সোশ্যাল সেফটি নেট ফাইন্যান্স করা যেত। সো রিডিউস মিলিটারি কস্ট মানে অন্য প্রজেক্টের জন্য, অন্য সোশ্যাল সেফটি নেটের জন্য কিছু ফান্ড বৃদ্ধি পাওয়া, সাথে সাথে ইমপ্রুভড গ্লোবাল ইকোনমিক স্টেবিলিটি। এবং সবচেয়ে বড় কথা হলো যে কথাটা এই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা ভিক্টরি ল্যাপ নেবেন, এবং ইরানও পরিষ্কার করেছে যে তাদের কোনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের তাদের কোনো ইচ্ছা নেই। এবং এটা যদি সাকসেসফুলি করা যায়, তারা বেসরকারি খাতে ইলেকট্রিসিটি এবং অন্যান্য বেসামরিক খাতে তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চান। সো ইউরেনিয়াম এনরিচমেন্টের অ্যামাউন্টটা নিয়ে কিছুটা এখনো নেগোসিয়েশন চলছে, কিন্তু ইরান যদি রাজি হয় এবং আমেরিকা যদি মেক শিওর করতে পারে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না এবং সেই সামর্থ্য তাদের হবে না, তাহলে পরে এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বিরাট বড় পলিটিক্যাল লেগেসি এবং ভিক্টরি হিসেবে কাজে লাগবে। সাথে সাথে কিন্তু চায়নাও বেনিফিটেড হবে, কারণ চায়নারও একটা কোয়াইট ইনফ্লুয়েন্স ছিল এবং চায়না কিন্তু ইরানের তেলের উপর নির্ভর করে, যেটার একটা কি বলা যায় যে এটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছিল। ইউরোপের বিভিন্ন দেশও বেনিফিটেড হবে, কারণ সেখানেও এনার্জি কস্ট লোয়ার হবে। এবং এমার্জিং মার্কেট, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে এই তেলের সংকট বৃদ্ধি পাচ্ছিল, এই যুদ্ধের ফলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে, ইনফ্লেশনারি প্রেসার কমবে, ইলেকট্রিসিটির যে অভাব কিংবা ইলেকট্রিসিটির দাম বৃদ্ধির যে সম্ভাবনা ছিল সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবং আমাদের বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টও কিন্তু ইমপ্রুভ করবে, কারণ আমাদেরকে তেলের জন্য কম দাম দিতে হবে। আমরা যদি এখন কারা লুজ করবে, আমরা যদি দেখি যে সত্যিকার অর্থে যদিও যুদ্ধ থামলে পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে মিডল ইস্টের দেশগুলা, কিন্তু কুয়েত, সৌদি আরব, ইরাক তারা কিন্তু কিছুটা হলেও একটু ক্ষতিগ্রস্ত হবে, কারণ তেলের দাম যদি বেড়ে যায় তাহলে পরে তাদের একটা রেভিনিউর অ্যামাউন্টও বাড়ে। ইরানের তেলের সাপ্লাই যদি গ্লোবাল সাপ্লাইয়ের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এই তিনটা দেশের থেকে সাপ্লাইটা একটু কমে যাবে, যার ফলে এই তিনটা দেশ অর্থনৈতিকভাবে একটু ব্যাক প্যাডেল করতে হবে তাদের। এবং যারা ইরান হক ছিল, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ব্যালিস্টিক মিসাইল তৈরি করতো, বিভিন্ন রিজিয়নাল প্রক্সি গ্রুপ, যারা বিভিন্ন সিকিউরিটি মার্সিনারি গ্রুপ, তারপরে হলো যারা বিভিন্ন সময় কি বলে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গুলো এখন বিরাট বড় বড় ফান্ড পেত যে ইরান যুদ্ধ কিভাবে কন্টিনিউ করা যায়,
এরা একটু ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে হলো ইসরায়েল। থ্যাংক ইউ। কারণ ইসরায়েলের রিজিম চেঞ্জ করতে ব্যর্থ হচ্ছে। আমি জাস্ট এটা বলেই শেষ করছি যে আমাদের কাছে যে ইনফরমেশন এখন পর্যন্ত আছে মেহের নিউজ এজেন্সি থেকে, যে মোটামুটি 14টা বিষয় নিয়ে ইরান নেগোশিয়েট করছে। প্রথমটা হলো লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি তারা চায়। ইরানের আভ্যন্তরীণ বিষয়ে যেন কোনোভাবে হস্তক্ষেপ না করা হয়। সো রিজিম চেঞ্জ ইজ অফ দ্য টেবল, এবং এটাই ইসরায়েলের প্রবাবলি সবচেয়ে বড় আপত্তি। তারা আরো একটা দাবি করছে যে 30 দিনের মধ্যে সমস্ত নেভাল অবরোধ যেটা আছে সেটা প্রত্যাহার করতে হবে। ইরানের আশেপাশের এলাকাগুলো থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার, ইরানের নিরাপত্তা ব্যবস্থার অধীনে 30 দিনের মধ্যে হুরমুজ প্রণালী পুনরায় মুক্ত করতে হবে, ইরানের জ্বালানি তেল, পেট্রোকেমিক্যাল ইত্যাদির উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা, এবং ইরানের নিজস্ব আর্থিক সম্পদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়া। ইরান পুনর্গঠনে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে অন্তত 300 বিলিয়ন প্রদানের একটা দাবি করা হয়েছে এখানে, যদিও এটা প্রবাবলি অ্যাচিভেবল না। কিন্তু সাথে সাথে যে ফ্রোজেন অ্যাসেট ছিল প্রায় $24 বিলিয়ন মতো আমেরিকাতে ইরানের ফ্রোজেন অ্যাসেট আছে, এটাকে ফেরত দেওয়ার জন্য কথা হচ্ছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি, যেটা নন প্রলিফারেশন ট্রিটি, এর প্রতি ইরান পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা কোন রকম পারমাণবিক অস্ত্র রাখবে না। এবং জাস্ট আমি শেষ করছি এই বলে যে তারা বলছে যে একটি যৌথ পর্যবেক্ষণ বা তদারকি প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করবে, যারা এই ইরানে ইউরেনিয়াম এনরিচমেন্ট বিষয়টা তদারকি করবে, এবং চূড়ান্ত চুক্তি যেটা হবে সেটা হলো নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদিত হতে হবে। সো এই বিষয়গুলা হলো মূল বিষয়। এবং এই 14টা যেটা আমি যে 14টা বিষয়ের কথা বললাম, হয়তো সবগুলা অর্জন হবে না। আমি আবার এটা রিটারেট করতে চাই যে একটা চুক্তি যখন সম্পাদিত হয়, এভরিবডি উইন্স, এবং সবাই কিন্তু সব যেটা চায় সবকিছু পায় না, তাহলে পরে কিন্তু কোনো চুক্তি হবে না। এভরিবডি কামস টু এ মিডল গ্রাউন্ড, এবং মানে পৃথিবীর সাধারণ মানুষ এই শান্তি থেকে উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আলটিমেটলি লাভবান হয় না। অনেক ধন্যবাদ ইব্রাহিম সিদ্দিক খোকন। আপনার কাছে একটা সিম্পলি একটা বিষয় আমি একটু শোনাতে চাই আপনাকে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রিয় পত্রিকা হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট, হুইচ ইজ ফক্স গ্রুপের পত্রিকা, এবং এই পত্রিকার আজকের যে এডিটোরিয়াল, এটা কি আপনি দেখেছেন? মানে এটা ডোনাল্ড ট্রাম্পের প্রিয়, আপনারও তো প্রিয়, আপনি প্রতিদিন এটা না, আমি জিজ্ঞেস করছি আপনি কি আজকে কি নিউ ইয়র্ক পোস্টের এডিটোরিয়াল দেখেছেন আপনি? আমি দেখেছি, বলেন আপনি। ওকে, এডিটোরিয়ালের হেডলাইন হচ্ছে ট্রাম্প ইরান ডিল গিভস দি ইসলামিক রিপাবলিক বিগ উইন্স আপ ফ্রন্ট অ্যান্ড আমেরিকা নাথিং। এটা পড়লে আপনি কি রাগ করছেন? আমি রাগ করিনি, আপনাকে বলতেছি যে ট্রাম্প যে যুদ্ধে যে জড়ালেন, ভালো ইরানের মতো একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত, না উনি যে যুদ্ধে জড়ালেন, এই যে আপনার আমার $1 বিলিয়ন উনি খরচ করে ফেললেন, রাইট? উনি অ্যাচিভটা কি করে, এটা তো আপনার আমার খুশির খবর না। ডেফিনেটলি আমরা আপসেট হব যদি আমার পয়সা যদি। ওকে, লেট মি ফিনিশ। আমি বলে শোনাই, আপনি এরপরে কমেন্ট করেন। উনারই পত্রিকা এটা। Vice President J.D. Vance said pitch for the Iran deal is simply terrible, but President Donald Trump may be worst. তারপরে উনি বলছে, যদি জাস্ট আমি পুরোটা পড়বো না, কয়েকটা লাইন পড়ে শোনাই। As best we can tell, the deal does nothing to achieve the aims America started the war with, but does hand Tehran a whole sense of gain. Iran gets at least a few billion in immediate funds and can start selling oil right away, with at least some of other sanctions drop as well. More than, Tehran wins unprecedented authority over the Strait of Hormuz and likely looks in Hezbollah dominance in Lebanon. So, যেটা বলা New York Post editorial, I'm not making any comment. What is your comment on it? আমাকে বলতে দেন। নকিবুর রহমান সাহেবের বক্তব্যের উত্তরটা আছে। আপনার ইসরায়েলের এই চুক্তির মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলের যে ক্ষতিগ্রস্তটা হবে, এটার জন্য
ওই নিউ ইয়র্ক পোস্ট মাইন্ড করছে, রাগ করছে। এই রাগ কি আপনিও করবেন? এই 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 চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধের পরিণামে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই চুক্তি, মানে ইসরায়েল তো সেটা চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে এই যুদ্ধ যেন আরো লিঙ্গার হোক, যুক্তরাষ্ট্র যেন সেখানে আরো ইনভলভ হোক। এটা ডোনাল্ড ট্রাম্প একটা হার্ট ব্রেক ধরে এটা শেষ করার জন্য এখন এই ইসরায়েলি সমর্থক পত্র পত্রিকা মানে এটা নিয়ে এই যে লেখালেখি শুরু করছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই সেই নেতা যে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারে, এই সেই নেতা, সে আমেরিকার স্বার্থ দেখে, বিশ্ব অর্থনীতির স্বার্থ দেখে, নিজের রাজনীতির স্বার্থ দেখে সিদ্ধান্ত নিতে পারে। এখন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে গিয়ে ওই ইসরায়েলের যুদ্ধবাজ মানে ইসরায়েলের সুবিধা হয় যে পত্রিকার আর্টিকেল, এটাকে আমরা খুঁজে বের করবো? তাই সাহেব আপনি বলেন। ওকে, সো উনি তো ইসরায়েলি তো ওনাকে যুদ্ধে নিয়ে গিয়েছিল, তো উনি গেলেন কেন? না, আমি আগের প্রশ্ন না উনি গেলেন কেন? উনি কি নিজের বুদ্ধিতে গিয়েছিলেন? উনি তো নিজেই বলছেন এক সময় যে আমাকে রং ইনফরমেশন দিয়ে ইসরায়েল যুদ্ধে নিয়ে গেছে, উনি তো নিজেই বলেছেন। বারবার ব্যাখ্যা করছে ইরানের মতো একটা দেশ, ইট ইজ ডেঞ্জারাস, তাদের কাছে এই যে পরমাণু অস্ত্র এটা এটা ছিল। এখন আমরা যে চুক্তিতে আসতেছি, এই যে নকিবুর রহমান সাহেব বললেন যে ওরা যদি কোনো অস্ত্র তাদের কাছে থাকে না, তাইলে মিডল ইস্টে স্থায়ী শান্তি আসবে। মানে এইসব তো যাওয়ার যথেষ্ট কারণ। আপনি যাই হোক, এই যুদ্ধের যে চুক্তি, এই চুক্তিকে আপনি তো এই চুক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান, এই অবস্থানকে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানকে আপনি জাস্টিফাই মনে করেন, রাইট? আমি জাস্টিফাই করতেছি না। আমি কি বলবো যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালাইয়া যান? আমি কি বলবো যে ইসরায়েলের স্বার্থে আপনি যুদ্ধে চালাইয়া যান? যুদ্ধ বন্ধ হয়েছে, বিশ্ব অর্থনীতি জয় জয়কার, তেলের দাম কমবে। না, আপনি তো কয়েকদিন আগে যুদ্ধের পক্ষে আপনি বললেন, এখন ট্রাম্প সাহেব যুদ্ধের পক্ষে থাকলে আপনিও পক্ষে, ট্রাম্প সাহেব যুদ্ধ বন্ধ করলে আপনি তার বিরুদ্ধে যুদ্ধে চলে গেলেন, এটা কেমন কথা? আপনার নিজের অবস্থান বলেন। আমার তো অবস্থান এই শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে না। ও তাইলে ঠিক আছে, ওইটাই জানতে চাচ্ছি। যখন প্রয়োজন হয় তখন যুদ্ধ করবেন, যখন শান্তির প্রয়োজন তখন শান্তির পক্ষে আপনি থাকবেন। সো আপনাকে জিজ্ঞেস করি, এখন মিডল ইস্টের যে বাদ দেন, এগুলো বাদ দেন, এটা আপনি ট্রাম্পের পক্ষে বলবেন, এটা সবাই জানে। বাট আপনাকে যদি জিজ্ঞেস করি যে মিডল ইস্টের যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান একদম কোনটা ছিল আপনি জানেন পুরো ওয়ার্ল্ড থেকে? এখন ইউরোপ, আজকে আপনি পত্রিকার রিপোর্ট করে দেখেন, ইউরোপ আজকে নিউ ইয়র্ক টাইমসের যে হেডলাইন আপনাকে পড়ে শোনাই, জাস্ট আমি যে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইনটা পড়ি, আপনি তাহলে বিস্মিত হবেন যে ওখানে কি, আফটার এ বিটার স্প্লিট ইউরোপিয়ান লিডার্স প্লেড নাইস উইথ ট্রাম্প। এটা কথা খুঁজছে আমার হেডিং, আপনি বুঝতে পারছেন? ওকে, তো আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনার নিউ ইয়র্ক পোস্ট লেখাপড়া করা শেষ, এখন আপনি আসছেন নিউ ইয়র্ক টাইমস লেখাপড়া করতে। সেখানে কি মানে আপনি খুঁচা মারছে একটা, আপনি এই খুঁচা মারা নিয়ে মানে এটা নিয়ে আপনি এটা বিগ ডিল করতেছেন। সেখানে যুদ্ধ বন্ধ হয়েছে, কতজনের কত স্বার্থ, এই সমস্ত ইউরোপিয়ান লোকজন ইসরায়েলের মদত দিছে সারা জীবন, এখন তারা এই মদত লাগিয়ে তারা যুদ্ধ লাগাই দিতে চায়, আবার সামনে আসতে চায় না। এদের সব কটার আমাদের চীনা আছে। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইউরোপ, পুরা ইরান যেটা ছিল আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, এখন ইউরোপের অনেক দেশ ইরানের সাথে আপনার তেল বিক্রি সহ বিভিন্ন সুবিধা নেবে, ব্লক বা আপনার যে তাদের যে যে আপনার কি বলে স্যাংশন উইথড্র হবে অনেক জায়গা থেকে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মিডল ইস্টের মধ্যে ইরান ছিল আরো আইসোলেটেড, যে মিডল ইস্টের কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রাইট? এখন সেই মিডল ইস্টের মধ্যে একটা ডমিনেন্ট আপনার ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হবে। এখন সৌদি আরব কোথায় যাবে, কুয়েত কোথায় যাবে, জর্ডান কোথায় যাবে? ইরানের মতো একটা দেশ যদি শক্তিশালী হয়, ইরানের মানুষ যদি শান্তিতে থাকে, সমৃদ্ধির পথে থাকে, আপনি আমার তো রাগ করার কিছু নাই, আপনি তো ধন্যবাদ জান। না, আমি বলছি যে আপনারা যে প্রেসিডেন্ট সাহেব যে অঙ্ক করেছেন, সেই অঙ্কটা পুরোটাই যে মানে রং অঙ্ক, ওইটা বলছি। সুদূর প্রসারী একটা অঙ্ক আছে, শুনেন। একটা হচ্ছে যে ওই নিয়মের প্রথম লাইন, ও সুদূর প্রসারী অঙ্কটা কি এটা তো আপনি জানি না, আমরা জানি না। আমরা দেখবো, আমরা পরিণতিটা দেখবো, এইটা নিয়ে আপনি রাগ করার কিছু নাই তাই সাহেব। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর নকিব, এনি কমেন্ট? আর কিছু বলার আছে? না, ইব্রাহিম ভাই তো আসলে একটু বেকায়দায় পড়ে যায় এখানে এসে। ডোনাল্ড ট্রাম্প আজকে একটা কাজ করবেন, ওটাকে ডিফেন্ড করতে গেলে দেখা যাবে যে কালকে ঠিক উল্টাটা করে বসছেন ট্রাম্প। তখন এসে ইব্রাহিম ভাই আবার কিছু সুর পাল্টায় দেবেন কিন্তু। বাট আই থিংক হি ডিড ওয়েল, ডোনাল্ড ট্রাম্পকে ডিফেন্ড করার ব্যাপারে হি ডিড ওয়েল।
এবং ডোনাল্ড ট্রাম্প যে কি করবেন এটা উনি নিজেও জানেন না, এবং ওনার আশেপাশের লোকজনও জানে না। অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল। কিন্তু সমস্যা হয়ে যায় যে মানে এই আনপ্রেডিক্টেবল কাজকর্মের কারণে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আজকে আপনার রবিনহুড ঘোষণা করলো যে তারা 10% লোককে ছাঁটাই করবে, এবং এগুলার তো মানে এভরি অ্যাকশন হ্যাজ এ কনসিকুয়েন্স। আপনি যদি একজন Right. এমন একজনকে ক্ষমতার শীর্ষে বসান যিনি নিজের এবং পরিবারের ব্যবসায়িক স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, অ্যাবসলিউটলি করাপ্ট, ইট হ্যাজ কনসিকুয়েন্স। এবং সেই কনসিকুয়েন্সটাই আমরা মানে সবাই মিলে ভুক্তভোগী সেই কনসিকুয়েন্স। রাইট, বাট একটা বিষয়ে ওনাকে আমি থ্যাঙ্কস দিতে চাই যে নেতানিয়াহু উনি খুবই আপসেট এবং বিরক্ত হয়েছেন ট্রাম্পের উপর, বিকজ ওনাকে বাদ দিয়েই ট্রাম্প সাহেব মানে পুরো জিনিসটা করে ফেলছে, ও তাকে পাত্তাও দেয় নাই, এবং কেউ কোনো পত্রিকা রিপোর্ট আসছে তাকে গালাগালিও করছেন ট্রাম্প সাহেব। হ্যাঁ হ্যাঁ, না এটা এখানে মানে এই ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল লোক বলেই এটা হয়তো করতে পারছেন, কারণ মানে এখানে দুইটা জিনিস। একটা হলো যে নেতানিয়াহু এবং ইসরায়েলের গত 40 বছর ধরে যতজন প্রাইম মিনিস্টার ছিল তারা যখনই হোয়াইট হাউসে দেখা করতে আসতো তাদের মূল বক্তব্য ছিল যে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অন্তর্ভুক্ত করা, এবং এই কাজটা প্রত্যেকটা ইসরায়েলি প্রধানমন্ত্রী করেছে। নেতানিয়াহু এর আগে অন্য আমেরিকান প্রেসিডেন্টের সাথে এই নেগোসিয়েশন করেছে, বারাক ওবামার সাথে, তারপরে কি বলা যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম দফায় তো ডোনাল্ড ট্রাম্প যদি কোভিড না হতো তাহলে হয়তো 2019 সালে আক্রমণ করে বসতো ইরানে, কিন্তু কোভিড এর কারণে পারে নাই। বাইডেনের সাথেও চেষ্টা করেছে। তারপরে এবার ফাইনালি 40 বছর পরে ইসরায়েল সাকসেসফুল হয়েছে, কারণ মানে নেতানিয়াহুর কাছে হয়তো ডোনাল্ড ট্রাম্পের দুর্বলতা কোনো কিছু আছে যেটাকে ব্যবহার করতে পেরেছে। কিন্তু বিষয়টা হলো যে এই যুদ্ধে গিয়ে তো আমেরিকা বিপদে পড়েছে। মানে আপনি ডেফিনেটলি আগুন বন্ধ করার জন্য আমরা ট্রাম্পকে ধন্যবাদ দিতে পারি, কিন্তু ঘরে আগুন লাগালো কে? এখন আপনি নিজেই আগুন লাগাইলেন, ঠিক আছে ভালো কথা, আগুন বন্ধ করার জন্য আপনাকে কৃতিত্ব দিচ্ছি, কিন্তু আগুনটা তো আপনি লাগিয়েছেন, সো আগুন লাগানোর জায়গায় তো নিতে হবে। এবং আগুনে যে পুড়ে গেল বিভিন্ন বড় বড় হাইটেক কোম্পানিগুলো থেকে এত লোকজনের চাকরি চলে যাচ্ছে, তারপরে আপনার মানে অনেক পরিবার তো পথে বসে গিয়েছে। সো এই বিষয়গুলো এগুলো তো মানে কিছু ক্ষতি থেকে আপনি উদ্ধার পেয়ে বের হয়ে আসতে পারেন, কিন্তু কিছু ক্ষতি তো পার্মানেন্ট, এগুলো রিকভার করার কোনো উপায় নেই। বাট এনিওয়াইজ এখন যেই ক্ষতিগুলো হয়েছে যুদ্ধের, এটার একটা খেসারত মিড টার্মে দিতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে। সো রিপাবলিকানরা যদি হাউস হারিয়ে ফেলার সম্ভাবনা খুব বেশি, এখন মানে যদি সিনেটও হারিয়ে ফেলে তাহলে পরে দ্যাট উড বি দ্য আলটিমেট প্রাইজ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ পেড। সো দ্যাট উইল বি দ্য বেস্ট প্রাইজ ফর, কারণ নভেম্বরের তো এখন অনেক সময় বাকি। সো নভেম্বরে যদি হাউস এবং সিনেট, কারণ এটা কিন্তু দেখেন এবার যে 35টা সিটে সিনেট রেস হচ্ছে রিপাবলিকানদের জন্য, মানে রিপাবলিকানরা অলরেডি 53টা মানে 3টা সিট বেসিক্যালি তাদেরকে 4টা সিটে হারতে হবে, 35টার মধ্যে 4টাতে তাদের হারতে হবে, মানে এটা একটা ইম্পসিবল একটা অবস্থা। সেই জায়গাতে রিপাবলিকানরা নর্থ ক্যারোলাইনা হেরে বসে আছে, রয় কুপার এখান থেকে জয়লাভ করবেন বেশ বা ভালো ব্যবধানে। সুজান কলিন্সের অবস্থা খুব খারাপ, গ্র্যাম প্ল্যাটনারের বিরুদ্ধে আপনি দেখেন যে মানে কি মজার কথা যে রিপাবলিকানরা বলে দিচ্ছে ডেমোক্রেটদেরকে যে কাকে ভোট দিবেন, কাকে তারা চুজ করবে, এবং এন্টায়ার ইস্টাবলিশমেন্ট ইজ ইন প্যানিক। যে সমস্ত নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া গ্র্যাম প্ল্যাটনারের বিরুদ্ধে লেগে গিয়েছে। তারপরে আপনার শেলডন ব্রাউন ওহাইওতে, যিনি ফর্মার কংগ্রেসম্যান ছিলেন, জেডি ভ্যান্সের ছেড়ে দেওয়া সিটে, সেটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজকে আইওয়াতে যেটা দেখা যাচ্ছে যে একজন থার্ড পার্টি ক্যান্ডিডেট যিনি ট্রেডিশনাল রিপাবলিকান, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ব্যালটে থাকবেন। সো এটা কিন্তু একেবারে আইওয়ার মতো একটা দ্বীপ যেখানে ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট 15% ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, সেই সিনেট রেসটা জনি আর্নেস্ট সেনেটর তিনি রিটায়ার করছেন, ওপেন সিট এটা। সো সেখানে তারপরে টেক্সাস ইজ বিকামিং ইন্টারেস্টিং, কারণ টেক্সাসে একজন সিটিং সেনেটরকে ডোনাল্ড ট্রাম্প এন্ডোর্স না করে প্যাক্সটনের মতো একজন খুব মানে কি বলা যায় যে খুবই কন্ট্রোভার্সিয়াল একজন ব্যক্তিকে
তিনি এন্ডোর্স করেছেন এবং তিনি জয়লাভ করেছেন প্রাইমারিতে। সো সেটাও কিন্তু একেবারে কি বলা যায় যে আপনার 5-6টা সিটে রিপাবলিকানরা ভালনারেবল হয়ে গিয়েছে, যেটা উল্টো হওয়ার কথা ছিল। বরং তাদের রিপাবলিকানরা এক্সপেক্ট করছিল যে তারা মিশিগানের মতো একটা ব্যাটল গ্রাউন্ডে তারা পিক আপ করতে চেষ্টা করবে, জি। তারা জর্জিয়াতে পিক আপ করার চেষ্টা করবে। শেষ করি আপনার, জি। So, এটা খুব মানে এই যুদ্ধের এভরি অ্যাকশন হ্যাজ এ কনসিকুয়েন্স, এবং সেই কনসিকুয়েন্সটা পুরো পার্টিকে, দেশকে দিতে হবে। লেটস সি। Yeah, let's see what happens. Hope for the best. Thank you, Ibrahim Chaudhry Khokon. যদি হারায় হাউস, তাহলে নিউ ইয়র্ক থেকে আপনার নিউ ইয়র্ক উইল বি ভেরি পাওয়ারফুল। আপনি জানেন যে হাউস স্পিকার হবে আমাদের প্রিয় আমাদের বাংলাদেশের হাকিম কমিউনিটি জাফরি। অত্যন্ত ঘনিষ্ঠ হাকিম জাফরি। হি উইল বি দ্য স্পিকার, অ্যান্ড দেন সিনিয়র দ্য মেজরিটি লিডার আছে চাক শুমার। সো নিউ ইয়র্ক হবে তাহলে সবচেয়ে, এতদিন যারা ডোনাল্ড ট্রাম্পের কারণে এবং নকিবুর রহমানের ভাষ্য অনুযায়ী পথে বসছিল, তারা একটু মনে উঠে দাঁড়াবে আর কি। জি সেই পর্যন্ত সেটার অপেক্ষা করি আমরা। জি জি, অপেক্ষা করেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমার মনে হয় খেলা দেখার সময় চলে আসছে। সো আমরা সবাই একটু আর্জেন্টিনার খেলা দেখে কি হয় এবং আলজেরিয়ার উইশ ইউ অল দ্য বেস্ট। মিস্টার নকিবুর রহমান, আপনার সেই নেদারল্যান্ডের যে জার্সি, আমি জানি না এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, বাট উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট টু ইব্রাহিম চৌধুরী খোকন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।